জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। যেভাবে হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য ভারত ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় কথা জানান তিনি। আমরা দ্রুতও করতে চাচ্ছি, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা এমনভাবে চাচ্ছি যে কেউ যেন এসে না বলে যে তুমি যেই ট্রায়ালটা করছো সেটা ঠিক হচ্ছে না। অনেকে আবার অনেক বড় বড় স্টেটমেন্টও দিচ্ছে। আমরা আপনি কেন, আমারও হতাশ। আমরা সবাই এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে আনানো যায়। তাদের ইন্টারপোলের সাথে আমরা যোগাযোগ করেছি, আর ইন্ডিয়ার সাথে আমরা তো বলেছি যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসব, বিচারের মুখোমুখি করব। আর যারা পালিয়ে গেছে সত্যিকার অর্থে আমাদের যেটা ইনফরমেশন সেটা হচ্ছে 5 থেকে 8 তারিখে গভর্নমেন্ট ছিল না, এই সময় অনেকে পালিয়ে গেছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের মুখে অনেক আইন কর্মকর্তা পালিয়ে গেছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মামলা বাণিজ্য ও হয়রানি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন। এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনারটা প্রসেসের মধ্যে রয়েছে। আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। রাজনৈতিকভাবে হেয় করতে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামের পুলিশ লাইন্সে বিভিন্ন বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় দেশের অন্যান্য অঞ্চল থেকে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে, এতে কিছুটা সময় লাগবে। পাকিস্তান থেকে জাহাজে করে প্রয়োজনীয় ভোগ্যপণ্য এসেছিল। এটি নিয়ে যারা উস্কানিমূলক তথ্য দিচ্ছে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে জানান তিনি। এ সময় দেশের বিষয় নিয়ে সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও সচেতন হওয়ারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে অনেক ক্রিমিনাল, তাদের আইনের আওতায় আনা হবে। যাদের পাওয়া যাচ্ছে দেখেন না, মাঝে মাঝে ধরা হচ্ছে, যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে। এখন এবার যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো। এই জন্য আপনাকে তো অনুসন্ধানী সাংবাদিকতা আছে, আপনারা করে দেন। সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে, অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? 15 বছরের লাগামহীন দুর্নীতিতে যে সব খাত বিপর্যস্ত হয়ে পড়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক সংকটের কারণ ব্যাংকগুলোর অব্যবস্থাপনা। তবে দুর্বল হলেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানান তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। আমাদের এডিপিটা আমরা অলরেডি দেখছি কোন কোন এডিপি রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে, এবং আমি এবং প্ল্যানিং মিনিস্ট্রি আমরা বসছি যেগুলো তার প্রোগ্রেসটা কত কীরকম হয়েছে। যেই প্রোগ্রেস অনেক দূর হয়ে গেছে, এমন যেগুলোই আমার ইসে আসছে সুফল হবে সেগুলো আমরা বন্ধ করতে। আমি ডোনারদের বলছি, প্লিজ গো, আমরা এইটার ব্যাপারে আমাদের কোনো রকম কিছু দ্বিধা নাই, কিন্তু কতগুলো আছে মাত্র শুরু হয়েছে বা 5 বছর অতিবাহিত হয়েছে, কোনো প্রোগ্রেস নাই, সেটার ব্যাপারে আমরা দেখি। ইসলামী ব্যাংক কিন্তু ফিরে আসার পথে আসছে, বিগত ব্যাংক, এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু অন্য ব্যাংক সবগুলো চেষ্টা করছে। কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো, আমরা বাংলাদেশটা ডোমিনো এফেক্ট হয়। ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের মুখোমুখি হতে তাকে দেশে ফেরত পাঠাতে হবে দিল্লিকে।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া ওই সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয় দ্য হিন্দুর অনলাইন সংস্করণে। এতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধের কিছু আইনি ধাপ রয়েছে বলে উল্লেখ করা হয়। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয় বলে জানান ডক্টর ইউনূস। বলেন, রাজনৈতিক দলের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে না, বরং সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলছে বিএনপি। দেশের প্রধান একটি দলের মতকে উপেক্ষা করবে না অন্তর্বর্তী সরকারও। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ইস্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটা অপপ্রচার। বাংলাদেশে মার্কিন প্রতিনিধিরা এলে এবং অর্থনীতি ভালো হতে দেখলে সমীকরণ পাল্টে যাবে বলেও মত দেন প্রধান উপদেষ্টা। পদত্যাগ করেছেন হাইকোর্টের 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক, AKM জহিরুল হক। দুর্নীতি ও অপেশাদার আচরণের কারণে 2019 সালের আগস্টে তাদেরকে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তাদের আর বিচারিক ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়নি। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। 5 বছর তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগের তদন্ত শেষ করা না হলেও অবশেষে তারা পদত্যাগ করেন। বিচারপতি সালমা চৌধুরী 2004 সালে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান, আর 2010 সালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি জহিরুল হক হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান। 2019 সালে 3 বিচারপতির রায় পরিবর্তন করে দুর্নীতির অভিযোগ উঠলে তাদের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে ছুটিতে পাঠানো হয়। দীর্ঘ 5 বছর পর 3 বিচারপতি নিজেরাই পদত্যাগ করলেন। জবাবদিহিতা নিশ্চিত করতে হলে ভোটারের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ষড়যন্ত্র চলমান রয়েছে। সকলকে সতর্ক থাকার পাশাপাশি নেতাকর্মীদেরকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 31 দফাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মঙ্গলবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কারই কাজে লাগবে না। গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। যে কারণে যুদ্ধ করছে এই দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। প্রায় আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা পোড় খাওয়া প্রত্যেকটি মানুষ। কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশন ঠিক করে দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন চাওয়া হচ্ছে জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে না। নির্বাচন দ্রুত না হলে সমস্যা বাড়বে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা সক্রিয় হয়ে উঠবে। তিনি বলেন, এই সরকার এখনও স্থিতিশীল না। সরকারের লোকজন নানা সময় ভিন্ন ভিন্ন কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের উপর জনগণের প্রশ্ন যাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ আনা এখন মূল দায়িত্ব। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলন বিএনপি আগে থেকেই করছে, তবে চূড়ান্ত সফলতা এনে দিয়েছে ছাত্র জনতা। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। প্রথমে ছিল আমাদের 27 দফা, আমরা এরপরে বললাম যে 27 দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে। এরপরে অন্যান্য দলগুলো আরো দফা এসছে, আমরা 31 দফা তৈরি করেছি। এই 31 দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করার। সংস্কারের অজুহাতে নির্বাচন থামিয়ে রাখার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কাকরাইলে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালায় তিনি আরও বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না।
খুব তাড়াতাড়ি বা খুব দেরিতে নয়, যথাসময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত ইসলামী। যুক্তরাজ্যের লন্ডনে সফরকালে এক সংবাদ সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন ইস্যুতে জামায়াত কাউকে চাপ না দিয়ে মধ্যপন্থা অবলম্বন করবে। আওয়ামী লীগ ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই গণহত্যার রক্ত এখনও শুকায়নি। এই অপরাধের দায় নিয়ে আওয়ামী লীগের নেতারা কিভাবে জনগণের মুখোমুখি হয়, জামায়াত সেটাই দেখতে চায়। এছাড়া শুধু রেমিটেন্স দিয়ে নয়, বরং মেধা দিয়েও বাংলাদেশের পাশে থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। গেল 10 নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন সফরে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের পক্ষ থেকে জানানো হয়, এই সফরের উদ্দেশ্য সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা। বাংলাদেশে নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে। সকাল 9:30টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় 1 ঘন্টা। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে এবং সংস্কার কাজে পূর্ণ সমর্থনের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে লুইস বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ করা হয়নি, তবে তারা আশা করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করবে। We come to learn and to support the countries. We can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে রুল দেওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট রিটে প্রাথমিক শুনানি করে এই আদেশ দেন। রিটকারী আইনজীবী শুনানিতে বলেন, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি, আদানির স্বার্থ দেখা হয়েছে। এটি প্রতারণামূলক একটি চুক্তি বলছেন আইনজীবী। এদিকে 1 মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদানি গ্রুপের সাথে অন্যায্য এবং অসম চুক্তিটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন পুনর্বিবেচনা করা হয়, না হলে যেন বাতিল করা হয়, এই মর্মে নির্দেশনা চেয়েছিলাম। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকেও শুনেছেন, শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। উচ্চ আদালতে রিটের শুনানির তথ্য মতে ঢাকা মহানগর এলাকায় 12 লাখ রিকশা চলাচল করছে, বা যার বড় একটি অংশ হচ্ছে ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। এতে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। ঢাকার অলিগলি ছাড়িয়ে ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে চলাচল শুরু করছে, যার কারণেই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। এসব কারণ দেখিয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি শেষে নির্দেশনার পাশাপাশি ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইন শৃঙ্খলা বাহিনীর 9 সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বুধবার। অভিযুক্তদের আদালতে প্রবেশের সময় ট্রাইব্যুনালের এজলাস কক্ষ এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। আজ সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপি মিনহাজুল ইসলাম ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় তিনি ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে প্রসিকিউটরদের সঙ্গেও আলাপ করেন। এ প্রসঙ্গে প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, বুধবার অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আদালতের হাজিরের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটে কিংবা
অভিযুক্তরাও যাতে এমন কোনো কাজ না করে যাতে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন প্রশ্নের মুখে পড়েন, সেই জন্য ট্রাইব্যুনাল নিরাপত্তা জোরদার করা হবে। যেহেতু তারা খুবই সেন্সিটিভ মামলায় অভিযুক্ত, ওনারা যেন কোনোভাবে এমন কোনো কথা না বলেন অথবা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন না হন যেটার জন্য এই কোনোভাবে ট্রাইব্যুনাল অথবা প্রসিকিউশন অফিস অথবা সর্বোপরি এই যে এখন যে প্রি ট্রায়াল স্টেজটা চলতেছে সেখানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ কিছু না হয়, সেই জন্য আমরা নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়টা নিয়ে পুলিশ অফিসিয়ালদের সাথে কথা বলেছি এবং আমরা স্পটটা ভিজিট করেছি কিভাবে এটা অধিকতর নিশ্চিত করা যায়। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান জুম্মনের আদালতে এ রায় দেন। মঙ্গলবার সকালে কামরুল ইসলামকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে তাকে 8 দিনের রিমান্ড দেয় আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নিউ মার্কেট থানা এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যায় মদদ দেওয়ার অভিযোগে কামরুল ইসলামকে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে আসামি পক্ষের আইনজীবী কামরুল ইসলামকে অসুস্থতাজনিত কারণে রিমান্ড না মঞ্জুরের আবেদন করেন। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কামরুল ইসলাম ঢাকা 2 আসনের একাধিকবারের সংসদ সদস্য। তিনি 2014 সালে 13 জানুয়ারি থেকে 2019 সালের 6 জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি 2008 থেকে 2014 পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন, রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। শুধু রাজনৈতিক কারণে আমি গত সরকার আমলে বারবার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম এবং সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করেছেন। 3 বছর আগে কিশোরগঞ্জের ভৈরবের একটি জাহাজ ভাঙা ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো 13 বছর বয়সী নাঈম হাসানকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে শিশুটি এইচএসসি পাস না করা পর্যন্ত তাকে প্রতি মাসে 7,000 টাকা করে দিতে বলা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখে এই আদেশ দেন। 3 বছর আগে করোনার সময় কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্কশপে শিশু নাঈমকে কাজে দেন তার বাবা। এই ওয়ার্কশপে কাজ করতে গিয়ে তার ডান হাতটি মেশিনে ঢুকে যায়। শেষে অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় ডান হাতটি। পরে পরিবার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। হাইকোর্ট শিশু নাঈমকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন, তবে টাকা না দিয়ে মালিকপক্ষ আপিল করেন। সে অ্যাবেল থাকা সত্ত্বেও সে নানাবিধভাবে কূটকৌশল করে এই ছেলেটিকে তার পাওনা থেকে বঞ্চিত করেছে। যদিও যৎসামান্য অ্যাওয়ার্ড ছিল, যৎসামান্য ক্ষতিপূরণ ছিল তার জীবন এবং তার পেইন, তার যন্ত্রণার তুলনায়। আমরা আশা করি আজকে তার অ্যাপিল ডিসমিসের মাধ্যমে এই ইয়াকুব আর কোনো ছলছাতুরির আশ্রয় নেবে না, আর কোনো কূটকৌশলের আশ্রয় নেবে না এবং মাসে 7,000 করে তার পড়ালেখার খরচ চালাবেন, এটি আমরা আজকে প্রত্যাশা করি। রাজু ম্যানেজার আমার নাকে গা ধরে নিয়ে ভিতরে নিয়েছে, পরে স্বপন মিস্ত্রির কাছে দিছে। স্বপন মিস্ত্রি আমার নাকে মুখে থাপ্পড় দিয়েছে, বলছে তুই কাজ কর। পরে বলছে যে না আমি কাজ করবো না। পরে জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে পারি না, তখন আমি ভয়ে গিয়ে কাজ করি। তখন মেশিনে আমার হাত চায়না নিয়ে যায়। আমার মতন এরকম দুঃখী বাজানোর কারণে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা সে বিষয়ে 7 কর্মদিবসের মধ্যে একটা কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে, যারা সম্ভাব্যতা যাচাই করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 6 জনের প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শেষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপ খুব কঠিন, তবে রাজধানীর উত্তরাঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় নেই। কমিটি এসব কিছু নিয়ে পর্যবেক্ষণ দিবে বলে
এদিকে শিক্ষার্থী প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে রাজধানীর কাকরাইলের সড়ক থেকে সরে গেলেন সাদপন্থীরা। তাদের দাবি মাওলানা সাদকে বাংলাদেশে ঢুকতে দিতে হবে। মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। এতে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সড়ক অবরোধস্থলে আসেন। এ সময় সাদপন্থীরা দাবি জানান, গেল ৫ বছর ধরে টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসতে দেওয়া হচ্ছে না। এছাড়াও কাকরাইল মসজিদে মাওলানা জুবায়েরপন্থীদের ২৮ দিন অবস্থান করার পর মাওলানা সাদপন্থীদের থাকতে দেওয়া হয় ১৪ দিন। এই বৈষম্যের অবসান চান তারা। এ সময় তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি। স্মারকলিপে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে। হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে। পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রচেষ্টা কতটুকু সফল হয়েছে তা শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর পর বোঝা যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার সকালে সুনামগঞ্জের পৌর শহরের সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আমরা তো চেষ্টা করতেছি যতটুকু পারা যায় নির্ভুল করে করার জন্য। এখন হাতে পাইলে পরে বুঝবো আদৌ আমাদের চেষ্টা কতটুকু ফলপ্রসূ হয়েছে। এমন অনেক সময় হয়েছে, মাত্র একটা লঞ্চ চলতো, লঞ্চ কোনো কারণে বন্ধ, আমি নৌকায় এসেছি মাঝখানে রাত যাপন করে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার, শহীদ পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসা পুনর্বাসন, ছাত্র সংসদ নির্বাচন চালু, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া ও রিকশা চালকদের হয়রানি বন্ধের ৫ দফা দাবিতে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। ২৭ নভেম্বর রাজু ভাস্কর্য থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এ পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি হবে। মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের সংগঠিত করে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। জুলাই গণঅভ্যুত্থানে ও ছাত্রজোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দাবি করে তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থাপনার বিলোপ ঘটিয়ে একটি গণতান্ত্রিক দেশ এবং শিক্ষা ব্যবস্থা নির্মাণ করাই তাদের লক্ষ্য। ২০২৪-এর অভ্যুত্থানে সকল ছাত্র সংগঠন ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী বিরোধী লড়াইয়ে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে বলেই সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। রাজনৈতিক সংগ্রাম এবং মিছিল সমাবেশের মধ্য দিয়েই এই লড়াইয়ে জনগণ সংগঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা পূর্বের তুলনায় অধিক নিশ্চিত হবে। অথচ বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অগণতান্ত্রিকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কলাতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেন্ট মার্টিনের বাসিন্দা সহ কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। বিক্ষোভে অংশ নেয় পর্যটন সংশ্লিষ্ট 12টি সংগঠন। ভ্রমণ বিধি নিষেধ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল 10টা থেকে কলাতলী ডলফিন মোড়ে জড়ো হতে থাকে শত শত সেন্ট মার্টিনের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা। পরে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মেরিন ড্রাইভ সড়ক সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন পর্যটকরা। বিক্ষোভকারীরা বলেন, সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ দেয় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। তাই পরিবেশ ঠিক রেখে দ্রুত সময় পর্যটক যাতায়াত সচল করার আহ্বান জানান অবরোধকারীরা। এছাড়া টেকনাফ থেকে জাহাজ চালু করার দাবি জানান তারা। ছাত্রাবাস খুলে দেওয়া নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দুই পক্ষ। মঙ্গলবার দুপুর থেকে অধ্যক্ষের কক্ষের সামনে জড়ো হন তারা। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন। ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসে পরিত্যক্ত এবং অপরটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি। সংস্কারকৃত দুটি হল খুলে দেওয়ার উদ্দেশ্যে গেল 10 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত ফর্ম বিতরণ করা হয়। পরে 18 নভেম্বর বরাদ্দপ্রাপ্তদের তালিকা প্রকাশের কথা থাকলেও
ছাত্রদলের দাবির কারণে সময় আরও একদিন বাড়ানো হয়। তবে আজও তালিকা প্রকাশ না করায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান নেয় দুই পক্ষ। এদের মধ্যে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের দাবি সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করেই হল খুলে দিতে হবে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত ন্যায্যতার ভিত্তিতে হল খুলে দেওয়া হোক। দূরত্ব এবং মেধার ভিত্তিতে যারা হলে সিট পাবে তাদের তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু কুচক্রি মহলের কারণে যে আমাদের এই সময়টা পিছিয়ে যায় এবং আজকে যে পর্যন্ত আমাদের এই হলের তালিকাটা এখনো প্রকাশ করা হয়নি। হোস্টেলে মেরামত করা নাই একদমই। এখানে হোস্টেলে দেখবেন যে আপনি টোটালি অনেক জায়গায় ভাঙচুর আছে। আমাদেরকে উঠার জন্য যে একটা টাকা দিতে বলছে, ওইটার মাধ্যমে আমাদেরকে টাকাও নিচ্ছে, তারপর আমাদের থেকে দেখা গেল সিট দিচ্ছে না। রাজশাহীর সারদায় দ্বিতীয় দফায় স্থগিত করা হলো 40তম ব্যাচের এএসপি ক্যাডেট ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ এবং তৃতীয় দফায় অব্যাহতি দেওয়া হলো আরও 3 এসআইকে। পুলিশ একাডেমির মিডিয়া উইং জানায় শৃঙ্খলা ভঙ্গে গেল 18 নভেম্বর তৃতীয় দফায় 3 উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে 22 অক্টোবর 252 জন এবং 4 নভেম্বর একই ব্যাচের 58 জনকে অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে এখন পর্যন্ত 40তম ব্যাচের 804 জনকে অব্যাহতি দেওয়া হলো। এর আগে 20 অক্টোবর 40তম ব্যাচের সুপার ও উপপরিদর্শকের কুচকাওয়াজের আয়োজন করা হয়। সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক সালাউদ্দিন 40তম ব্যাচে পদধারী ছাত্রলীগ নেতাদের চাকরি প্রসঙ্গ এনে ফেসবুকে স্ট্যাটাস দেন। পরে 19 অক্টোবর রাতে পুলিশের মিডিয়া উইং থেকে অনিবার্য কারণে স্থগিত করা হয় সমাপনী কুচকাওয়াজ। বন্দরনগরীর আমবাগানে শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার সকালে পার্ক পরিদর্শন করে এ ঘোষণা দেন তিনি। প্রথমে শেখ রাসেল পার্ক ও পরে নগরীর আগ্রাবাদে শিশু পার্ক পরিদর্শন করেন মেয়র। দীর্ঘদিন পার্কটি বন্ধ থাকায় হতাশা প্রকাশ করে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা দেন তিনি। মেয়র আরও বলেন, নগরবাসীর বিনোদনের জন্য দ্রুত সময়ের মধ্যে বন্ধ পার্ক সংস্কার করে খুলে দেওয়া হবে। একই সাথে আগ্রাবাদের পরিত্যক্ত প্রায় ঢেবার পরে ওয়াকওয়ে করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন মেয়র। এখানে দেখেন গাছ আছে, সবুজায়ন আছে, পাহাড় আছে, পাহাড়ের একটা অবয়ব এখানে আছে। চট্টগ্রামের যে প্রথম শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে, সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদেরকে আমি আজকে এই পার্কটি তার নামে উৎসর্গ করলাম এবং এই পার্কটি আজকে থেকে তার নামে নামকরণ হবে এবং সবাই এখানে আসতে পারবে এবং তারা সেখানে এই দৃষ্টিনন্দন এই পার্কটির সৌন্দর্য তারা দেখতে পাবে। অবৈধভাবে ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে যশোরের সরসা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে কিরণ জানান তিনি পাচারকারী চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চুক্তি করেন। ছাত্র আন্দোলন নিরীহ ছাত্র জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগে গাজীপুর ও উত্তরা থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কিরণ। তিনি গাজীপুর সিটির 43 নম্বর ওয়ার্ডে টানা 5 বারে নির্বাচিত কাউন্সিলর। 2021 সালে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। টাঙ্গাইলের বাস ও পিকআপ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। জেলার মধুপুর পৌর শহরের মালাউরি এলাকার আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোররাতে ধনবাড়ি থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 4 জন নিহত হয়। তাদের মধ্যে পিকআপের চালক, হেলপার ও 2 জন পিকআপের যাত্রী বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মধুপুর থেকে ঢাকাগামী একটি বিনিময় বাস এবং ঢাকা থেকে আগত একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়। ইতিমধ্যে তাদের আত্মীয়স্বজন মধুপুর থানায় চলে এসেছে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে সমস্যার সমাধান করব। সাভারে একটি পোশাক কারখানা অগ্নিকাণ্ডে কমপক্ষে 30 জন আহত হয়েছেন। এদের মধ্যে 12 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের পৌর এলাকার
এলাকায় সুরমা গার্মেন্টসে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বেলা 1:30টার দিকে তৈরি পোশাক কারখানাটির প্রিন্টিং সেকশনের একটি স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। এই সময় শ্রমিকরা বের হতে ছুটাছুটি শুরু করলে পদদলিত হয়ে আহত হন কয়েকজন। আহত 12 জনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে প্রায় 40 লাখ টাকা ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। আশুলিয়ায় প্রবাসীর বাড়িতে চুরির পর আগুনের ঘটনায় বাড়ির কেয়ারটেকার সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় 24 লাখ নগদ টাকা ও স্বর্ণালংকার। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে সোমবার শরীয়তপুরের সখীপুর এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। গেল 5 অক্টোবর আশুলিয়ার কান্দাইলে চুরির ঘটনা ঘটে, পরে তা ধামাচাপা দিতে ঘরে আগুন দেয়া হয়। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে চুরি ও অগ্নিসংযোগের ঘটনায় কেয়ারটেকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কেয়ারটেকার ও তার স্ত্রী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে চুরি যাওয়া প্রায় 24 লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। অকৃষি লিজকৃত ভূমির নামজারি ও খাজনা দেওয়ার দাবি জানিয়েছেন পুরান পল্টন ও সেগুনবাগিচা খাসমল ভূমির ভুক্তভোগী মালিক কমিটি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। দ্রুততম ও সহজ করতে 2005 ও 2011 সালের পরিপত্র বাতিল করে 1985 সালের প্রজ্ঞাপন বহালের মাধ্যমে নামজারি ও খাজনা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। বক্তারা বলেন 1924 সালে পল্টন ও সেগুনবাগিচা সহ ঢাকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বসতি গড়ে তোলার জন্য অকৃষি পতিত জমিসহ দীর্ঘমেয়াদী লিজ বরাদ্দ দেন তৎকালীন সরকার। তারপর 1954 সালে ভূমি মালিকরা প্রথমবার তা নবায়ন করেন। পরবর্তীতে 1985 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় পূর্বতন খাসমহলের চিরন্তন নবায়নযোগ্য দীর্ঘমেয়াদী লিজকৃত অকৃষি খাস জমিসমূহ স্থায়ী বন্দোবস্ত বলে বিবেচিত হবে এবং ভবিষ্যতে তা আর নবায়নের প্রয়োজন হবে না। পরবর্তীতে 20 বছর পর ভূমি মালিক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর অজ্ঞাতসারে 1985 সালের প্রজ্ঞাপনটি বাতিল করে 2005 সালে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। অথচ এই 20 বছরে প্রায় প্রতিটি ভূমির মালিকানা পরিবর্তন সহ বিভিন্নভাবে বিবর্তন করা হয়। ডলারের দাম বৃদ্ধি ও দেশের মেগা প্রকল্পের কাজে স্থবিরতা নামায় 40% মূলধন ক্ষতির সম্মুখীন স্টিল মিলগুলো। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে বাংলাদেশ স্টিল মিলস অ্যাসোসিয়েশন। বাংলাদেশ স্টিল মিলস অ্যাসোসিয়েশন জানায় বর্তমানে স্টিল শিল্পের কাঁচামাল ও কেমিক্যাল ও যন্ত্রাংশের 90%ই আমদানি নির্ভর। 1 টন 60 গ্রেডের MS রডের দাম মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 90 হাজার টাকায়। মূলধন ঘাটতির কারণে স্টিল উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা, যার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। তাই স্টিল মিলস ব্যবসা টিকিয়ে রাখতে মেগা প্রকল্প চালুর পাশাপাশি ঋণ পুনঃতফসিল ও ঋণ সীমা বৃদ্ধির দাবি জানান ব্যবসায়ীরা। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক। অনুষ্ঠানে বক্তারা দেশে উন্নত টয়লেট সুবিধার প্রচার ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের স্যানিটেশন সমস্যা মোকাবেলার জন্য বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন অনুষ্ঠানের বক্তারা। তারা বলেন এ সমস্যা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারপিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অনুষ্ঠানে দীপু টুসির হাইজিন অভিযান নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বক্তারা। এবার আন্তর্জাতিক খবর। আধিপত্য আর জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ জাতিগত সহিংসতার কবলে ভারতের মণিপুর রাজ্য। সংঘাতে রক্তাক্ত মণিপুরে আইনের শাসন ফেরাতে অতিরিক্ত 5,000 সেনা মোতায়েন করেছে নয়াদিল্লি। রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায়
ইম্ফল উপত্যকায় মেইনিতে এবং পার্বত্য এলাকায় কুকিদের আলাদা করে রাখতে তৎপর নিরাপত্তা বাহিনী। ইন্টারনেট শাটডাউন, কারফিউ, নিরাপত্তা বাহিনী রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বিক্ষুব্ধরা। শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে নিরাপত্তা বাহিনীর 50টি ব্যাটালিয়নকে মণিপুরে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার, যাদের মধ্যে 2000 সেনা পৌঁছে যাবে শিগগিরই। নাশকতার চেষ্টা হলে দেখামাত্র দুর্বৃত্তদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বাহিনী। দক্ষিণ পূর্বাঞ্চলের প্রচণ্ড অস্থিরতার আঁচ পৌঁছেছে ভারতের কেন্দ্রীয় রাজধানীতেও। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দিনের মতো বছরের সর্বোচ্চ দূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। 3.5 কোটি বাসিন্দার শহরে সোমবার বায়ুমান সূচক 1700 ছাড়িয়ে যায়। মঙ্গলবারও স্থানীয় সময় বেলা 12:30টার দিকে IQAR-এ দিল্লির বায়ুমান সূচক ছিল 500-র উপর। এদিন বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দিল্লি। মানব স্বাস্থ্যের জন্য সর্বোচ্চ নিরাপদ সীমা যেখানে 300, বাতাসে ক্ষুদ্র ধাতব কণা PM2.5-এর পরিমাণও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়ার নিরাপদ সীমার 150 গুণ বেশি। এ অবস্থায় দূষণে শ্বাস প্রশ্বাসের জটিলতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। দূষণের তীব্রতায় ধোঁয়াশার কারণে দিল্লিতে সর্বোচ্চ দৃষ্টিসীমা নেমে এসেছে 100 মিটারে। আগামী 24 নভেম্বর পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ইমরান এই আন্দোলনকে শেষ ডাক হিসাবে অভিহিত করেছেন। তবে ইমরান খান 24 নভেম্বর শেষ ডাক দেওয়ার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 144 ধারা একটি আইনি ধারা। এই ধারা অনুযায়ী স্থানীয় প্রশাসন একসঙ্গে 4 জনের বেশি মানুষকে জড়ো হতে দেয় না। ইসলামাবাদে 144 ধারা জারি হয় 24 নভেম্বর ইমরান খানের শেষ ডাক কতটা সফল হবে সেটি এখন দেখার বিষয়। হংকংয়ের বৃহত্তম জাতীয় নিরাপত্তা মামলায় শীর্ষস্থানীয় গণতন্ত্রপন্থী নেতাদের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। 47 জন গণতন্ত্রপন্থী কর্মী এবং নেতার মধ্যে কয়েকজনের দীর্ঘমেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। 2020 সালে হংকংয়ের আইনসভা নির্বাচনে বিরোধী পক্ষের শক্তি বাড়ানোর লক্ষ্যে একটি অনানুষ্ঠানিক প্রাইমারি নির্বাচন আয়োজন করে। এই পরিকল্পনার নেতৃত্ব দিয়েছিলেন বেনি তাই এবং জোশুয়া ওং। এরপর জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। দুদিনের G20 শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের আলোচনায় দারিদ্র্য ও ক্ষুধা থেকে বিশ্বকে মুক্ত করার উপায় গুরুত্ব পাচ্ছে জলবায়ু সংকট, রাশিয়া ইউক্রেন ও গাজা ইসরায়েল যুদ্ধের লাগাম টেনে ধরার কৌশল। এদিকে দরিদ্র দেশগুলোর জন্য $4 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। শীর্ষ সম্মেলনে শুল্ক নীতি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক নিরাপত্তার ইস্যুগুলোর উপর জোর দিয়েছে G20 নেতারা। এছাড়া বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার সংস্কার ও টেকসই উন্নয়নের উপরও জোর দেন তারা। ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দা সিলভার মতে অতি ধনী ব্যক্তিদের ওপর কর আরোপ করে দারিদ্র্য ও বৈষম্য দূর করা সম্ভব। ব্রাজিলের রিও ডি জেনেরোতে বিশ্বের বড় 20টি অর্থনীতির দেশগুলোর সম্মেলনে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিসিবির তত্ত্বাবধানে 11 ডিসেম্বর থেকে প্রথমবার শুরু হবে জাতীয় লিগের T20 আসর। ক্রিকেট বোর্ডের প্রধান কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানান, বিপিএল এর বাইরে দেশীয় ক্রিকেটারদের T20 ফরম্যাটে প্রস্তুত করতেই বিসিবির এই আয়োজন। এটা শুরু হবে ডিসেম্বরের 11 তারিখে এবং এটা সিলেটের পর্বটা শুরু হবে এবং আমরা চেষ্টা করছি যে
যেহেতু সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচটা আমরা হয় ঢাকায় নাহলে চিরঙ্গে অনুষ্ঠিত হবে। আমাদের লোকাল প্লেয়াররা বেশি অপরচুনিটি পায়, কারণ বিপিএলে অনেক ফরেন প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেসগুলিতে ওরা খেলে যায়, সেই সুযোগটা আসে না। তো এই সুযোগটা এখন লোকাল প্লেয়ারদের জন্য তৈরি হয়েছে। আশা করছি এরা নিজেদেরকে ঠিক সঠিকভাবে মেলে ধরতে পারবে। আর আমাদের যেটা T20 ফরম্যাটে আমরা পিছিয়ে আছি, অনেকগুলি নাম্বার অফ প্লেয়ারের সংখ্যা কিন্তু খুবই কম হাই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। তো এখান থেকে তৈরি করার জন্য একটা সহজ পথ হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন জাহানারা আলম। গেল বছর মে মাসে সবশেষ লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন অভিজ্ঞ এই পেসার। এছাড়া দলে দলে ফিরেছেন শারমিন ও সঞ্জিদা। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন দলে নতুন মুখ ব্যাটার তাজ নেহার। চলতি বছর টাইগ্রেসদের হয়ে T20 বিশ্বকাপ খেলেছেন টপ অর্ডার ব্যাটার। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 27 নভেম্বর, দ্বিতীয় ম্যাচ 30 নভেম্বর আর শেষ ম্যাচ 2 ডিসেম্বর। ওয়ানডে শেষে আইরিশদের বিপক্ষে T20 সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। স্কোয়াডে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। ইনজুরির কারণে সবশেষ বাংলাদেশ সিরিজে দেখা যায়নি তাকে। বাভুমা ছাড়াও কোয়ার্টেজ আর ইয়ানসেন ফিরেছেন প্রোটিয়া স্কোয়াডে। দুজনই টেস্ট দলে জায়গা পেয়েছেন প্রায় 1 বছর পর। তবে দলে রাখা হয়নি সবশেষ সিরিজে খেলা ডান পিটকে। ডারবানে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু 27 নভেম্বর, পরের ম্যাচ পোর্ট এলিজাবেথে 6 ডিসেম্বর। সিরিজ টেস্টে চ্যাম্পিয়নশিপের অংশ। বাফুফে ভবনে সম্পন্ন হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাজা। এর আগে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জানাজার আগে তাকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে ক্লাব থেকে তার মরদেহ নিয়ে আসা হয় বাফুফে ভবনে। জানাজায় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল, ক্রীড়া সচিব সহ সাবেক ফুটবলার ও সংগঠকেরা। বাফুফে সভাপতি জানান, এই কিংবদন্তির বিদায় অভিভাবক হারা হলেও তার দেখানো পথে এগিয়ে যেতে চান। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বিশ্বকাপ বাছাই পর্বের আলাদা ম্যাচে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বছরের শেষ ম্যাচে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ পেরু আর সেলেসাউদের লড়বে উরুগুয়ের বিপক্ষে। শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর আর্জেন্টিনার শিবিরে মূল চিন্তা একাদশ সাজানো নিয়েই, কারণ ইনজুরিতে ইতিমধ্যে পেরু ম্যাচ থেকে ছিটকে গেছেন নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ানো রোমেরো। যদিও আকাশী নীল শিবিরে স্বস্তি দেবে ম্যাচ জুড়ে লিওনেল মেসির উপস্থিতি। অন্য ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে অ্যালিসন বেকার, এডের মিলিতাও, রদ্রিগোকে ছাড়াই একাদশ সাজাতে হবে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়রকে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর 17 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে ব্রাজিল, 22 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/c/ekon এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন জাহানারা আলম। গেল বছর মে মাসে সবশেষ লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন অভিজ্ঞ এই পেসার। এছাড়া দলে দলে ফিরেছেন শারমিন ও সঞ্জিদা। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন দলে নতুন মুখ ব্যাটার তাজ নেহার। চলতি বছর টাইগ্রেসদের হয়ে T20 বিশ্বকাপ খেলেছেন টপ অর্ডার ব্যাটার। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 27 নভেম্বর, দ্বিতীয় ম্যাচ 30 নভেম্বর আর শেষ ম্যাচ 2 ডিসেম্বর। ওয়ানডে শেষে আইরিশদের বিপক্ষে T20 সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
স্কোয়াডে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। ইনজুরির কারণে সবশেষ বাংলাদেশ সিরিজে দেখা যায়নি তাকে। বাভুমা ছাড়াও কোয়ার্টেজ আর ইয়ানসেন ফিরেছেন প্রোটিয়া স্কোয়াডে। দুজনই টেস্ট দলে জায়গা পেয়েছেন প্রায় 1 বছর পর। তবে দলে রাখা হয়নি সবশেষ সিরিজে খেলা ডান পিটকে। ডারবানে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু 27 নভেম্বর। পরের ম্যাচ পোর্ট এলিজাবেথে 6 ডিসেম্বর। সিরিজ টেস্টে চ্যাম্পিয়নশিপের অংশ। বাফুফে ভবনে সম্পন্ন হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাজা। এর আগে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জানাজার আগে তাকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে ক্লাব থেকে তার মরদেহ নিয়ে আসা হয় বাফুফে ভবনে। জানাজায় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল, ক্রীড়া সচিব সহ সাবেক ফুটবলার ও সংগঠকেরা। বাফুফে সভাপতি জানান, এই কিংবদন্তির বিদায় অভিভাবক হারা হলেও তার দেখানো পথে এগিয়ে যেতে চান। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বিশ্বকাপ বাছাই পর্বের আলাদা ম্যাচে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বছরের শেষ ম্যাচে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ পেরু আর সেলেসাওদের লড়বে উরুগুয়ের বিপক্ষে। শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর আর্জেন্টিনার শিবিরে মূল চিন্তা একাদশ সাজানো নিয়েই। কারণ ইনজুরিতে ইতিমধ্যে পেরু ম্যাচ থেকে ছিটকে গেছেন নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ানো রোমেরো। যদিও আকাশী নীল শিবিরে স্বস্তি দেবে ম্যাচ জুড়ে লিওনেল মেসির উপস্থিতি। অন্য ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে অ্যালিসন বেকার, এডের মিলিতাও, রদ্রিগোকে ছাড়াই একাদশ সাজাতে হবে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়রকে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর 17 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে ব্রাজিল, 22 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/c/এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।